বিএনপি আওয়ামী লীগের বাইনারি থেকে বাইর হয়ে এখন আমরা একটা নতুন এরাতে আমরা ঢুকতেছি, যেখানে বিএনপি এবং জামাত এই বাইনারিটা শুরু হইতেছে। আপনার কি মনে হয় যে জামাত ওই জায়গাটাতে মানে যাইতে পারবে বলে আপনার ধারণা? একটা বিগ টেন্ট অনেককে ধারণ করে বাংলাদেশের মতো দেখতে একটা পলিটিক্যাল পার্টি হইতে পারবে কিনা? বা যে জামাতের আসলে খুব বেশি তোমার অ্যাকোমোডেটিভ এবং উদার হওয়ার দরকার নাই, তার দরকার শুধু পার্টির মধ্যে কোয়ালিটি মেনটেন করা। সে যদি এই কোয়ালিটিটাকে প্রপারলি মেনটেন করতে পারে এবং মানুষের দেখাইতে পারে যে আসলে আমরা তোমাদেরকে সার্ভিস দিতে পারবো, তাহলে সাপোর্টার লেভেল অ্যাকোমোডেটিভ হবে। জামাতের রাজনীতি নিয়ে তো লম্বা সময় প্রশ্নটা ছিল যে জামাত কেন অতিরিক্ত আরও পপুলার হইতে পারে না। তার একটা বড় কারণ হলো যে জামাত ক্যাডার বেস পলিটিক্স করে। কিন্তু এখন কিন্তু বাংলাদেশে দেখো একটা হয়তো ডিফারেন্ট সিনারিও তৈরি হইতেছে, যেখানে মানুষ জামাতের রাজনীতির প্রতি ইন্টারেস্টেডই হইতেছে তার কোয়ালিটির কারণে, ইন্টারেস্টেডই হইতেছে তার অনেস্টির কারণে, ইন্টারেস্টেডই হইতেছে তার সার্ভিস দেওয়ার ক্যাপাসিটির কারণে। তার মানে আপনি বলতেছেন যে যেটা একসময় তার উইকনেস ছিল স্ট্রেংথ হইছে, এবং আপনি ওকে আমি মনে করি তাহলে তুমি এইটাকে প্রিজার্ভ কইরেই হয়তো পপুলার রাজনীতি করতে পারবা। আপনি এটা প্রিজার্ভ করেই মনে করেন শিবির যেভাবে ডাকসুতে ইলেকশন করছে বা বিভিন্ন জায়গায় ইলেকশন করতেছে, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে অ্যাকোমোডেট করতেছে, নন হিজাবি বিভিন্ন অ্যাকোমোডেট, কিন্তু সে তার নিজের পার্টির মধ্যে করতেছে না, প্যানেলে করতেছে, অ্যাকোমোডেট করতেছে জোটের মধ্যে, ইলেকটোরাল পলিটিক্স, ইলেকটোরাল পলিটিক্সে তো জামাত যখন বিএনপির সাথে জোটে গেছে তখন কি সে অ্যাকোমোডেট করে নাই? খালেদা জিয়ার সাথে যখন মিটিংয়ে বসছে তখন কি অ্যাকোমোডেট করে নাই? অনেকে এখন বলতে চাইতেছে এটা জামাতের নতুন ট্রেন্ড। তাহলে যখন খালেদা জিয়ার সাথে জোটে বসছে তখন জামাত কি একইভাবে একই ট্রেন্ডে ছিল না? আমার মনে হয় যে সেটা মানে হয়তো স্পিরিটের জায়গায় আপনি যেটা বলছেন সেটা রাইট, বাট ধরেন জামাতের নিজের পার্টিতে তো জামাত এই ধরনের কাউকে নিয়ে আসেন। ফর এক্সাম্পল জামাতের পলিসি মেকার বা জামাতের লিডার যারা, তারা তো সব জামাতের স্ট্রাকচার থেকে উঠে আসা। সেইখানে তো আপনি কোনো নন হিজাবি বা একটা একটা পার্টি যদি ইসলামিক পার্টি হয়, তাই না, ইসলামিক পার্টি যদি হয় তাহলে ইসলামিক পার্টির তুমি তো পাওয়ার মানে স্ট্রাকচারের মধ্যে তুমি নন মুসলিম আনতে পারবে না তো, তাই না? একজন নন মুসলিমকে জামাতের আমির হইতে পারবো, জামাতের সেক্রেটারি জেনারেল হইতে পারবো না তো, সে তো ইসলাম বুঝবেই না, তাহলে সে কিভাবে হবে? তাহলে এখানে তো ওই কোশ্চেন ভ্যালিড না, এটা তুমি পারবাই না। এটা হইলো তো আর এটা তাহলে তোমার একটা পার্টি থাকবে না। ওই কোয়েশ্চেনটা ভ্যালিড না বলেই তো এই কোয়েশ্চেনটা আসতেছে যে গিভেন দ্যাট এটা ভ্যালিড না, জামাত এরকমই মানে থাকতে হবে ডিউ টু দ্য নেচার অফ দ্য পার্টি, তাইলে এটা আসলে বিগ টেন্ট কিভাবে হবে? বা বিগ মানে একটা বড় বা বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো বড় পার্টি হইতে চাইলে তাদের ঠিক কোন ধরনের পলিটিক্সটা করা লাগছে? আমি মনে করি তার সার্ভিসের জায়গায় এবং একটা সেকেন্ডারি স্ট্রাকচার যখন সে যাবে, পাবলিক পলিসি ডেভেলপমেন্ট, সেখানে শুধু রিপ্রেজেন্টেশনের কারণে তার ডিসিশন যেন বায়াসড না হয়, এই জায়গাতে হইলেই হবে। আর যখন সে গভর্নমেন্ট ফর্ম করবে তখন তার মনে রাখতে হইব যে আমি এখন হচ্ছে জনগণের গভর্নমেন্ট পরিচালনা করতেছি, তাহলে সেইখানে তুমি কারো মানে তুমি সিলেক্টিভলি কাউকে তুমি ডেপ্রাইভ করতে পারবা না। যেমন তুমি ধরো যে তুমি যে সমস্ত মোরাল বা ড্রেস কোড, ইসলামিক এথিক্স তোমার পার্টির মেম্বার হওয়ার জন্য দাও, তুমি ক্ষমতায় যাইয়া যদি সকল ধরনের সরকারি চাকরিতেও তুমি এগুলোর প্রেফারেন্স বানায় দাও, তাহলে তো আরেক শ্রেণীর লোক একালে তোমার কমপ্লিটলি ডেপ্রাইভড হবে। ওইখানে তুমি এটা করবা না, ওইখানে তুমি অ্যাকোমোডেটেড থাকবা। গভর্নমেন্টের পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাকোমোডেটেড থাকলা। যেমন ধরো তুমি গভর্নমেন্টে আসলে, এখন তুমি কইলা যে ব্যুরোক্র্যাটদের মধ্যে যারা ঠিকঠাক মতো নামাজ না পড়ে আর পর্দা না করে এদেরকে আমি প্রমোশন দেবো না, তাই না? তাইলে তুমি এখানে ডেপ্রাইভেশন করতেছো, তাহলে তুমি এখানে ডেপ্রাইভেশন না। মানুষ তো এই জায়গায় আমি মনে করি যে তোমাকে অ্যাকোমোডেটিভ হইতে হবে, নট উইদিন ইউর পার্টি। আপনার পলিটিক্যাল অপোনেন্ট তো কোয়েশ্চেন রেজ করবে যে ওকে, তার মানে হচ্ছে এটা নামে ইসলাম বাট কাজে ইসলাম না। কাজে ইসলাম না বলতে ধরেন সে একটা রাষ্ট্রদূত অ্যাপয়েন্ট করলো যে হচ্ছে নন হিজাবি। ইসলামকে তার টোটালিটিতে বুঝতে হইব। আমরা কইতেছি যে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, এইটা ভয়ঙ্কর পরিমাণ অপরাধ, তাই না? এটা আল্লাহর উপর জুলুম করা। কিন্তু আল্লাহ কি মানুষের শিরক করার অপরাধের কাইরা নিচ্ছে, এই স্বাধীনতারে কাইরা নিচ্ছে? যে শিরক করে তারে কি ঘাট ধইরা জোর কইরা সেখান থেকে সরায় আনার অনুমতি দিচ্ছে তোমারে আমারে? বরং কোরআন কইছে কি, যে যারা হচ্ছে তোমার আল্লাহ বাদে অন্যদেরকে ডাকে তোমরা তাদেরকে কখনো গালি দিও না। যদি এই তাদের মানে তোমার আল্লাহ বইলা যেগুলো মনে করে এটা যদি তুমি গালি দাও, তাহলে তারা পাল্টা তোমাদেরকে গালি দেবে, এবং এই গালি দিলে কি হবে, সমাজের মধ্যে একটা অশান্তি ক্যাওয়াস তৈরি হবে। এই ক্যাওয়াস অ্যাভয়েড করার জন্য ইসলাম আমাদেরকে বলতেছে তাদের ফ্রিডম অফ রিলিজনকে তোমার অনার করতে, ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট যে তারা আল্লাহকে জুলুম করে। এটারে তোমার ফিলসফিক্যালি বুঝতে হইব। এই ফিলসফিটা কি? ফিলসফি হইল যে অ্যাবসোলুট ট্রুথ এটা আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ নির্ধারণ করবে কারটা সত্য কারটা মিথ্যা। কিন্তু দুনিয়াতে তোমার আর আমার পার্সপেক্টিভে সবই অ্যাপারেন্ট ট্রুথ।
আমার বিশ্বাসে আমারটা অ্যাবসোলিউট ট্রুথ, কিন্তু আরেকজনের বিশ্বাসে তারটা অ্যাবসোলিউট ট্রুথ। তার এবং আমার মধ্যে জাজ যে আল্লাহ করব, দুনিয়াতে এসে আল্লাহ এটা জাজ করবো না, আল্লাহ আখিরাতে জাজ করব। তাহলে দুনিয়াতে এই অ্যাপারেন্ট ট্রুথটাকে তোমার অনার করতে হইব, এটারে অ্যাকোমোডেট করতে হইব, তার স্পেস দিতে হইব, তার নাগরিক অধিকার দিতে হইব। এইটাকে ভায়োলেট করাটা ইসলাম না। এই ফিলসফিটা যদি তুমি বুঝো, তাহলে তার অ্যাকোমোডেশন ইজ নট অ্যান ইস্যু। নাইলে তো তোমাকে যেটা করতে হইব যে সমাজের মধ্যে মুসলমানদের জন্য এককালে পুরা তুমি প্রথমে হলো আলাদা স্পেস তৈরি করবা, যে এটা মুসলমানদের, এটা নন মুসলমানদের। তারপর আবার মুসলমানদের মধ্যে স্পেস দুইটা ভাগ হইব। এক ভাগ হইলো যে যারা ঠিকঠাক মতো ইসলাম পালন করে, তারপর করে না। তারপর আবার যারা পালন করে, এর মধ্যে আবার দুই ভাগ হইব। প্রথমে এক ভাগ হইব সালাফি, আর এক ভাগ হইলো নন সালাফি। তারপর আবার নন সালাফির মধ্যে কয়েক ভাগ হইব, এক ভাগ হইব হানাফি, এক ভাগ হইলো মালিকি, আর এক ভাগ হইব শাফি, আর এক ভাগ হাম্বলি আর সালাফি দ্বারের কাছে থাকবো আর কি। এটা ইসলামের একটা সময় হয়েছে না? তোমার ধরো ক্লাসিক্যাল ফিকের মধ্যে তুমি ফতোয়া পাইবা যে এক গ্রুপ কইতেছে যে তুমি হানাফি হয়ে গেলে তোমার ঈমান থাকবো না, এর লাগে বিয়া শাদী বৈধ না। আবার মালিকি হয়ে গেলে তোমার ঈমান থাকবো না, বিয়া শাদী বৈধ না। তো তুমি যদি এইভাবে ভাগ করতে থাকো, তাহলে তো সমাজ ভাগ হইতে 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 এটার কোনো সীমানা ছাড়াই যাব। দেখো, ইসলামের দুইটা লিমিট। একটা লিমিট হইলো যে যখন ব্যক্তিগতভাবে একজন লোক চিন্তা করব যে কতখানি উপরে উঠলে আমি আল্লাহর পছন্দসই বান্দা হব, এটার লিমিটটা অনেক বড়। যেমন কোরআনে আল্লাহ কইছে না যে তুমি যদি তোমার সবচেয়ে পছন্দের বিষয় যদি দান করতে না পারো, তাহলে তুমি পরিপূর্ণভাবে তুমি মুমিন হইয়া উঠো নাই। এটা আপার লিমিট। কিন্তু তুমি যখন লিগালি একজনকে জাজ করবা সে মুসলমান কিনা, যেটা হলে সে ইসলামের তোমার এই সেফটি সিকিউরিটির মধ্যে পড়বে, এটা লোয়ার লিমিট। এই লোয়ার লিমিট কি? লোয়ার লিমিট হলো যে তুমি যুদ্ধ করতেছো, একজন কাফের তোমার সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। এই অবস্থায় সে একটা পর্যায়ে ধরো যে সে ডিফিটেড হয়ে গেল, ডিফিটেড হয়ে সে কইল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি। ওই অবস্থাতেও তাকে হত্যা করা কারোর জন্য বৈধ না। সাহাবীরাই কোশ্চেন করছে, ইয়া রাসূলুল্লাহ, এত ভয়ের ঠেলায় কইছে এই কথা, তো বাঁচতে কইছে এই কথা। আল্লাহ রাসূল কি উত্তর দিচ্ছে? তুমি তোর অন্তর খুললা দেখছো? তাহলে মিনিমাম বার যেখানে তুমি একজনকে ইসলামের নিরাপত্তা দিতেছো, সেটা হলো সে জাস্ট মুখে বলতেছে আমি মুসলমান, এনাফ। তুমি তার আর কোনো কাজে তার নাগরিক অধিকার, মানে মুসলমান হিসেবে তার যে রাইট, সেটা তুমি হস্তক্ষেপ করতে পারতেছো না। তাহলে ইসলাম অ্যাকোমোডেটিভ হইতে চাই, তাই না? ইসলাম প্রথমে মুসলমানদের সাথে অ্যাকোমোডেটিভ হইতে চাই মিনিমামে। তুমি আল্লাহর উপর বিশ্বাস করলেই তুমি মুসলমানদের মধ্যে আসো, তোমার অধিকার প্রোটেক্টেড। এটা হচ্ছে তোমার মুসলমানদের মধ্যে। তারপর মুসলমানদের বাইরে হইলো তাদের সাথে যাদের চুক্তিভিত্তিক সহাবস্থান আছে। চুক্তিভিত্তিক সহাবস্থান মানে কি? আমি রাতের বেলা ঘুমায় আসি, কালকে সকালবেলা তুমি এসে মেরে ফেলবা না, তুমি আমার উপর আক্রমণ করবা না। তখনকার যে পলিটিক্যাল সিস্টেম ছিল, যে কাউরে আক্রমণ করতে, এখনকার সময় তো তোমার টেরিটরি ডিফাইন্ড ছিল না, তাই না? তো এই যে তুমি আমারে আক্রমণ করবা না, আমি তোমার কাছ থেকে সেফ, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করবা না, এই সেফটির মধ্যে যারা আসবে তাদের সাথে আমি শান্তিপূর্ণ সহাবস্থানে যাব। তাহলে ইসলামের অ্যাপ্রোচ হইল সবাইরে নিয়া একসাথে একটা শান্তিপূর্ণ জায়গায় বসবাস করা। তারপর সেখানে তাকে তুমি ছেড়ে দিবা যার যার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, জায়গা, তার তাকওয়া, তার ডেভেলপমেন্ট, এটার মধ্যে দেশ ইসলাম পালন করবে। কাজে এখন তুমি যদি ইসলামের জায়গা থেকে না দেখো, তোমার ব্যক্তিগত ক্রোধের জায়গা থেকে বা এটারে একটু একটু করে সেপারেশনের মধ্যে দিয়ে না যাও, দ্যাটস নট দ্য মাকাসিদ আল শরিয়া। মাকাসিদ আল শরিয়া এটা চায় না, এটা শরিয়ার টার্গেট না। আমার মনে হয় যে জামায়াত যখন বা জামাত যেসব জায়গায় প্রভাবশালী, যেসব এলাকায় প্রভাবশালী, সেই সব এলাকায় জামাত ইসলামী কিভাবে তাদের অ্যাডমিনিস্ট্রেশনটা রান করছে, কিভাবে তারা সবার রাইটকে প্রোটেক্ট করছে বা করে নাই, এই জিনিসগুলোকে আরও মানে বেটার স্ক্রুটিনাইজ করা দরকার। আমার মনে হয় যে জামাতের যেটা ফোকাস করা উচিত সেটা হলো যে সকল জনগণের জন্য সে ভালো লিডার, অনেস্ট লিডার, ভিশনারি লিডার হিসেবে সে যে একটা ভালো সার্ভিস দিতে পারবে, এটাকে ফোকাস করা। এটা ফোকাস করলেই সে সংখ্যাগরিষ্ঠ লোকের তোমার সাপোর্ট পাবে। দ্যাটস ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যে ইসলামের দিক থেকে তার পার্টির মধ্যে অন্যদেরকে অ্যাকোমোডেট করার জরুরত নাই। সে তোমার হচ্ছে তার অধিকারের জায়গায়, রাষ্ট্রের জায়গায়, ওপেন স্পেসের জায়গায় তাকে অ্যাকোমোডেট করলেই এটা হবে। থার্ড হইল যে দেখো, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, 90% মানুষ আমাদের দেশের মুসলমান, এবং আমরা একটা কলোনিয়াল সিস্টেমের মধ্যে দিয়ে আসছি, কলোনিয়াল এডুকেশনের মধ্যে দিয়ে আসছি, কলোনিয়াল কালচারের মধ্যে দিয়ে আসছি, যেই কারণে মুসলমানদেরই একটা জেনারেশন যেভাবে ইসলাম পালন করার কথা সেভাবে পালন করে না। এটা আমাদের একটা লম্বা হিস্টোরিক্যাল কনটেক্সট আছে। এইখান থেকে আমাদের সমাজ এখন একটু একটু করে ডিকাপল হইতেছে। আমি মনে করি যে তুমি এই পুরা কওমকে
যদি ধরো একটু স্পেস দাও, তাদের সাথে সুশাসন থাকে, এই ডিকলোনিয়াল সিস্টেমের মধ্যে তারা লম্বা সময় যায়, তাহলে ইসলামের সাথে তাদের গ্যাপ যত দিন যাবে তত কমতে থাকবে। তোমার কলোনিয়াল পিরিয়ড আমরা পাস্ট করে আসছি, এখন আমরা একটা ডিকলোনিয়ালাইজেশন ফেজের মধ্যে আছি। এইখানে তুমি বরং প্রেশার করলে এবং তাকে তুমি যদি জোর করো তাহলে সিস্টেমটা আবার বিগড়ে যেতে ব্রেকডাউন করবে। কিন্তু তুমি যদি তাকে স্পেস দাও তাহলে ইসলাম তার আইডেন্টিটি, ইসলাম তার কালচারাল আইডেন্টিটি, ইসলাম তার সমাজ, এটা থেকে যত দিন যাবে তত দেখবা যে মানুষ ইসলামের দিকে আসতে থাকবে। তো এই জায়গায় তুমি ধর্মের মানে কোয়ালিটির কোশ্চেন তুইলা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মধ্যে ভাগাভাগি না কইরা যতটা সম্ভব পারা যায় তাকে অ্যাকোমোডেটিভ করতে হবে। বড় বড় জায়গাগুলোতে কিছু বাদ দিতে হবে, ছোট জায়গাগুলোকে তুমি জাস্ট যতটা ইগনোর করা যায় করে এদেরকে একটা অ্যাকোমোডেটিভ জায়গায় আনতে হবে। আনলে পরে ডিকলোনিয়ালাইজেশনের মধ্যে দিয়ে ধীরে ধীরে তোমার আরও ভালো মুসলমান হবে। যত দিন যাবে তত আমাদের দেশের মানুষ দেখবে আরও বেটার মুসলমান হবে। তো এইখানে ধরো যে যারা ইসলামী রাজনীতি করে না তাদেরকেও তুমি ইসলাম থেকে খারিজ করে দিতে পারবে না। দেখো এই দেশে আওয়ামী লীগও কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না, এই কথা বলতে বাধ্য হয় মানুষের ওপিনিয়নের কারণে। বিএনপি বলে, তাই না, স্পষ্টভাবে বলে। তো এটাকে অনার করতে হবে, এটাকে অনার কইরা সবাইকে একসাথে নিয়ে বিভাজন তৈরি না করে একটা পজিটিভ রাজনীতির দিকে যাইতে হবে। এইটা গেলেই এখানে ইসলামের উন্নতি হবে এবং সামনের দিকে চলে যাবে। আপনি যখন বলতেছিলেন যে বিএনপি আর আওয়ামী লীগ এটা প্রমিস করে যে তারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না, বেসিক্যালি ওইটাই তো শরিয়া আইন। মানে আপনি যদি বলেন যে আমি এমন কোন আইন, এমন কোন রুলস রেগুলেশন করব না, এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো আমার যে এক্সিস্টিং সিস্টেম আছে এই সিস্টেমের মধ্যে সবকিছু তো এখন শরিয়ার সাথে কমপ্লাই করে না, কিছু করে কিছু করে না। দেখো আর হইলো আমি যখন বলি যে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন করবো না, তখন আমি বলি যে অ্যাডিশনালি নতুন কিছু আমি যোগ করবো না যেটা ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে। কিন্তু এক্সিস্টিং সিস্টেমের মধ্যে যেটা কন্ট্রাডিক্ট করে সেইটাকে আমি কিভাবে ইসলামের ট্রানজিশন করবো, দ্যাটস অ্যান অ্যানাদার কোশ্চেন। হ্যাঁ, সেটা অ্যানাদার কোশ্চেন। কিন্তু আমি বলতেছি যখন সে এই প্রমিসটা করে যে আমি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, তখন তো সে মানে ইমপ্লিসিটলি এটাই বলে যে আমি শরিয়ার মধ্যেই থাকব। এক্স্যাক্টলি, নো, সে তখন ইসলামের শরিয়া সিস্টেমকে এক ধরনের অনার করে এবং তার সাথে কমপ্লাই করার একটা ফ্লেক্সিবিলিটি শো করে। এই কারণে আমি বলতেছি যে কোনো পলিটিক্যাল পার্টিকেই তুমি মানে ইসলামের বাইনারির মধ্যে ফেলানো যাবে না, সে তোমার কুফর অথবা মানে ইসলাম এবং কুফরের বাইনারির মধ্যে ফেলানো যাবে না। কারণ আমরা ডিল করতেছি একটা মেজরিটি মুসলিম কান্ট্রি, যেখানে মেজরিটি মানুষ মুসলমান, যেখানে মেজরিটি মানুষ ইসলামের মধ্য দিয়ে বড় হয়, মেজরিটি মানুষের ঈমান আছে, আমলের মধ্যে ভুল ত্রুটি আমাদের সবার আছে। এই ভুল ত্রুটি তুমি কাটাইয়া কিভাবে আমরা আরও ভালো মুসলমান হব সেটা আমাদের জন্য একটা কোশ্চেন, কিন্তু সেই জায়গাটাকে তোমাকে কেয়ারফুলি ডিল করতে হবে। হ্যাঁ, এবং যারা মানে বিএনপি করে এরকম প্রচুর মানে মেজরিটি তো মুসলিম এবং এর মধ্যে অনেক ভালো মুসলিম আছে, অফকোর্স ওয়েল ডিস্ট্রিবিউটেড, যেটা জামাতে আছে এবং আওয়ামী লীগে যারা করতো অনেক 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 ভালো মুসলিম আছে। তার মানে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আপনার ইসলামিক পার্টিগুলা তারা যেটা আর্গু করতে পারে যে ওকে ইটস মানে মেজরিটি মুসলিম, বিএনপি আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ তো এখন নাই, যেই দলগুলো আছে সবার মধ্যেই মুসলিম, মানে সবাই মুসলিম, তাহলে ইসলামিক পার্টিকুলার আর্গুমেন্টটা কী? তাহলে আমার মনে হয় তাদের আর্গুমেন্টটা হচ্ছে যে তারা বলবে যে ওকে উই ক্যান সার্ভ ইউ বেটার, সার্ভিসের জায়গায় আমি চুরি কম করব, আমি ভালো ইয়ে দিতে পারবো। ইসলামিক পার্টিকুলার আর্গুমেন্ট হবে দুইটা। একটা আর্গুমেন্ট হলো যে আমি মোর অনেস্ট, মোর কোয়ালিফাইড লোক হিসেবে বেটার সার্ভ করবো, এটা একটা আর্গুমেন্ট। আর একটা আর্গুমেন্ট হলো এই যে এক্সিস্টিং সিস্টেমের সাথে যেই জায়গার শরিয়ার কন্ট্রাডিকশন আছে এইটাকে আমি প্র্যাগমেটিক ওয়েতে প্রায়োরিটি বেসিসে এটাকে ফিক্স করব। তুমি ধরো ইসলামী রাজনীতির সাথে অন্যান্য রাজনীতির পার্থক্যটা হলো যে অন্যান্য রাজনীতিতে এটাকে ফিক্স করার কোনো ভিশন নাই, যেই জিনিসটা এক্সিস্টিং এবং কন্ট্রাডিক্ট করে এটাকে ফিক্স করার কোনো ভিশন নাই। তুমি যখন বলো যে আমি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, এটা এক ধরনের প্যাসিভ, মানে এটা হলো স্ট্যাটাস কো আপনি মেইনটেইন করবে, স্ট্যাটাস কো, এক্স্যাক্টলি তুমি স্ট্যাটাস কো মেইনটেইন করবে। এবং যখন তুমি বলতেছো যে আমি কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, এটা একটা প্যাসিভ জিনিস, যে মানে আমি এর বাইরে যাব না। কিন্তু আমি ইসলামের উপর বেস করে আমি আমার সিস্টেমটাকে কনস্ট্রাক্ট করব, রিকনস্ট্রাক্ট করব, এই ভিশনটা ইসলামী রাজনীতির একটা এসেনশিয়াল কম্পোনেন্ট হলো এই ভিশনটা। কিন্তু এই ভিশনটা হচ্ছে তোমার প্র্যাগমেটিক হইতে হবে, কোনটা কোন সময়ের প্রায়োরিটি এটা বুঝতে হবে এবং একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। রাইট, এবং মানুষকে, আমার ধারণা যে মানে আমার মনে হয় যে মানুষকে এডুকেট করার একটা বড় কাজ আছে এবং মানুষকে সাথে নিয়ে করতে হবে। মানুষের উপরে একটা অপ্রেসিভ রিজিম চালায় দিয়ে এটা করা যাবে না, বরং তোমাকে মানুষের সাথে নিয়ে, মানুষের এডুকেট কইরা, মানুষের মধ্যে দাওয়া কইরা এটা করতে হবে। কিন্তু ইসলামিক রাজনীতির মধ্যে এই ভিশনটা থাকতে হইব যে আমি জিনিসটাকে বিল্ড করতে চাইতে ইসলামের উপরে
এবং আমার এক্সিস্টিং কলোনিয়াল লেগাসির মধ্যে যে সিস্টেম আছে যেটার অনেক ক্ষেত্রে শরিয়ার সাথে কন্ট্রাডিক্ট করে, এইটাকে আমি ওভার দ্য টাইম ফিক্স করব। এবং এবং ধরেন আপনি যেটা বলেন যে গ্র্যাজুয়ালি ফিক্স করা, প্লাস হচ্ছে যে আপনার যেই ন্যারেটিভগুলো আছে সেই ন্যারেটিভগুলোকে আস্তে আস্তে অ্যাড্রেস করা, পজিটিভলি অ্যাড্রেস করা, এগুলোকে নালিফাই করে না দেওয়া, অ্যাড্রেস করে মানে এইভাবেই আস্তে আস্তে মানুষের যে কনফিডেন্সটা ডেভেলপ করবে যে না, শরিয়া আইন মানে হচ্ছে এইটা। হোয়াট ইজ শরিয়া, শরিয়া জিনিসটা কি, এটা নিয়ে একটা ম্যাসিভ ক্যাম্পেইন তাদের করা উচিত যে আসলে শরিয়া মানে কি। দেখো আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তো মুসলমান, তাই না? তো শরিয়া আইনের কথা বললে তো তাদের খুশি হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এখন দেখা যায় যে একটা আল্লাহর আইন, আল্লাহর থেকে দেওয়ার দিন, একটা ফিয়ার, আমি খুশি হব না কেন? রাইট। তাহলে এই যে তারা শরিয়া আইন, এখন শরিয়া আইনের কথা বললে যে সমাজে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়, এই কন্ট্রোভার্সিটা তো মুসলিম মেজরিটি কান্ট্রিতে থাকার কথা না, এটা ওয়েস্টে থাকতে পারে। তাহলে মুসলিম মেজরিটি কান্ট্রিতে আছে কেন? এটা একটা কলোনিয়াল লিগাসি, তাই না? যে কলোনিয়ালিজমের মধ্য দিয়ে যখন হচ্ছে তোমার ওয়েস্টার্ন ডমিনেশন আমাদের দেশে আসছে, তখন মনে হয়েছে যেন এই দেশে মানুষ অসভ্য, আর এই ওয়েস্টার্ন ডমিনেশনটা হলো তাদেরকে সভ্য করছে। তাহলে সেই জায়গা থেকে ইসলামিক সিস্টেমটাকে এই মডার্ন যে এথিক্সের উপর তারা দাঁড়ায় আছে, এটার সাথে কন্ট্রাডিক্টরি জায়গা থেকে দেখা হয়। তো এখন আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মাইন্ডসেটের মধ্যে কলোনিয়াল ইম্প্যাক্ট আছে। তার কারণ হলো আমাদের কয়েকটা জেনারেশন কলোনিয়াল লেগাসির মধ্যে বড় হয়েছে, কলোনিয়াল এডুকেশন সিস্টেম আমাদের ওইখানে আছে। ইভেন তুমি ধরো আমাদের লিগাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম সবই তো তোমার এই ওয়েস্টার্ন কলোনিয়াল ডমিনেশনের মধ্য দিয়ে আছে। এখন এই কারণে মানে শরিয়ার কথা বললে এই জেনারেশনের তোমার একটা নেগেটিভ রিয়াকশন হয়। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের ডিকলোনিয়ালাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। এই ডিকলোনিয়ালাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া একটা জাইগান্টিক কাজ। এই কাজটাকে তোমার নেভিগেট করতে হবে। এখানে তোমার উইজডম লাগবে, তোমার হিকমা লাগবে, এখানে প্রজ্ঞার সাথে এই জিনিসগুলো দেখতে হবে, স্মার্টনেস লাগবে, কোয়ালিটি লাগবে, ইসলাম বুঝতে হবে, ইন ডেপথে যায় তোমার ইসলাম বুঝতে হবে। যেমন ধরো যে আমরা ছোটোবেলায় পপি গাইড পড়তাম আর কি, তুমি ধরো যে আমরা ইউনিভার্সিটিতে চোথা পড়তাম নোট, তো তুমি যদি ধরো পপি গাইড পড়ে ইসলাম শিখো অথবা চোথা পড়ে তুমি যদি ইসলাম শিখো, তাইলে তো ওই ইসলাম যে তুমি সলভ করতে পারবে না। তোমার সিরিয়াস ইসলামের মধ্যে একাডেমিক আলেম লাগবে আর কি, এবং এট দ্য সেম টাইম তোমার লাগবে যারা মডার্ন সিস্টেম বুঝে, এরকম মিক্স লাগবে, এই দুইটা গ্রুপ একসাথে বসতে হবে। এখন এই বিশাল কাজটা তুমি তো রাষ্ট্র যদি স্পন্সর না করে তাহলে তো এই কাজটা তুমি করতে পারবে না। এখন দেখো তুমি একটা লুপহোলের মধ্যে আসছো। লুপহোলটা হলো কি, তোমার একটা একাডেমিক এক্সপার্টাইজ লাগবে, তাই না? দুনিয়া এবং মানে দুনিয়াবি নলেজ এবং ইসলামের নলেজের ক্ষেত্রে। তারপর এই এক্সপার্ট লোকদের একসাথে বসাইতে হবে। এই লোকেরা তখন আলাপ আলোচনা করে ঠিক করবে যে আমি কীভাবে সিস্টেমটাকে ফিক্স করব। এই বিশাল কাজ তোমার রাষ্ট্র যদি স্পন্সর না করে তাহলে তো হইব না। তাহলে প্রথম কাজ হলো এমন একটা রাষ্ট্র তৈরি করা যে রাষ্ট্র এই কাজটাকে স্পন্সর করব, এই কাজটাকে এই একাডেমিক ডেভেলপমেন্টটাকে স্পন্সর করব। তারপর এইটাকে দিয়া মানুষের এডুকেট করব। তারপর যখন মেজরিটি মানুষ বুঝবো যে ইসলামিক সিস্টেমটা বেসিক্যালি একটা এক্সট্রাঅর্ডিনারি সিস্টেম দ্যাট ক্যান ক্রিয়েট আ বেটার সিভিলাইজেশন দ্যান দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন, তখন তোমার ইসলামের টোটাল সিস্টেমটাকে অ্যাডপ্ট করাটা খুব ইজি কাজ হয়ে যাবে। না, আপনি একটা ইন্টারেস্টিং পয়েন্ট রেজ করছেন যে এটা একটা বড় কাজ এবং এটার একটা স্পন্সরশিপ লাগবে এবং সেটা হয়তো স্টেট মেকানিজম থেকে আসতে হবে। এটা মেকানিজমের বাইরে করা কিন্তু অত্যন্ত কঠিন। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি তোমার বলি, ইসলামিক স্টেটের উপর একটা বই আছে মোহাম্মদ আসাদের লেখা। এই ভদ্রলোক এই বইটা লিখছেন হলো লুইস, হ্যাঁ, তো ওই তো কনভার্টেড মুসলিম তোমার তালাল আসাদের বাবা আর কি। তো এই ভদ্রলোক মোহাম্মদ আসাদ এই বইটা লিখছেন হলো পাকিস্তান হওয়ার পরে, পাকিস্তান গভর্নমেন্ট তাকে ইনভাইট করছে সেখানে একটা প্রজেক্টে, অ্যান্ড দেন হি রোট দ্যাট বুক। তো তোমার তো এইরকম 100 জন এক্সপার্ট লাগবে, তাই না? এই 100 জন এক্সপার্টের যদি তুমি মানে স্পন্সর করে না বসাও তাহলে তো তুমি সিস্টেম চেঞ্জ করতে পারবে না। যেমন তুমি ধরো যে হানাফি ফিক অত্যন্ত পপুলার সারা দুনিয়াতে, কেন? তার কারণ হলো তখনকার দ্য দেন গভর্নমেন্ট, দ্য দেন খেলাফত, হানাফি ফিক তাদের অফিসিয়াল ফিক ছিল, তাই না? তোমার ইমাম হানিফা গভর্নমেন্টের সাথে ইন্টারাক্ট করে নাই, কিন্তু তোমার ইমাম ইউসুফ এবং আল শাইবানি ওনারা তোমার তখনকার গভর্নমেন্ট সিস্টেমে গেছেন। ওসমানিয়া খেলাফত তোমার হলো হানাফি ফিক তাদের তোমার অফিসিয়াল ফিক ছিল, তাই না? যে কারণে হানাফি ফিক তোমার এত এক্সপ্যান্ড করছে। তো আজকে আমরা একটা কমপ্লিট কলোনিয়াল সিস্টেমটাকে আমরা ফিক্স করতে চাইতেছি ইসলামের জায়গা থেকে। এটা তো স্টেট স্পন্সর ছাড়া করা অত্যন্ত কঠিন কাজ। তাহলে প্রথম কাজ হইলো রাষ্ট্রের এককালে মানে তোমার ইসলামী বানায় ফেলা না, প্রথম কাজ হইলো যে রাষ্ট্র এই ইসলামিক কাজটাকে স্পন্সর করব, এই জায়গায় রাষ্ট্রটাকে নিয়ে যাবো। তুমি যদি এই জায়গায় নিতে পারো এবং এটাকে স্পন্সর করাইতে পারো, আই থিঙ্ক দ্যাট উইল ফিক্স আ রিয়েল বিগ প্রবলেম ফিক্স করবে এবং বিগ কন্ট্রিবিউশন করবে। না, আমি এটা অ্যাগ্রি করি আপনার সাথে।
বাট এটা হয়তো আমরা আরেকদিন আলাপ করবো। এই আলাপটা একটা লম্বা আলাপ যে না, এটা লম্বা আলাপ। মানে এই আলাপটার মানে আমি যেভাবে হেডিং করতে চাই আলাপটা, মানে ফ্রেম করতে চাই, সেটা হচ্ছে যে আপনি ইসলামের যে ন্যাশন বিল্ডিং প্রজেক্ট, এইটাকে আপনি কিভাবে আগায় নেবেন আসলে, এটার জন্য কি মানে ডেফিনেটলি স্টেট স্পন্সরশিপ এটা ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্ট। হাউএভার স্টেট স্পন্সরশিপ খুব কম সময়ে আমাদের হিস্ট্রিতে ছিল। ইন দ্য অ্যাবসেন্স অফ স্টেট স্পন্সরশিপ এটাকে আগায় নেওয়ার উপায় কি? আপনি স্টেট স্পন্সরশিপ পাইলে তো ভালো, দেন ধরেন যে আপনি 100 কিলোমিটার গুজে যাইতে পারবেন, কিন্তু স্টিল ইন দ্য অ্যাবসেন্স অফ স্টেট স্পন্সরশিপ আপনি কীভাবে প্রজেক্টটাকে আগায় নেবেন সেটা হয়তো আমাদের আরেকদিনের ডিসকাশন। ইসলামের ধরো যে ফিকের স্কলারশিপ কিন্তু অনেক জায়গায় ইন্ডিপেন্ডেন্ট আলেম এবং স্কলারদের মধ্য দিয়ে তৈরি হয়েছে আর কি। তো কিন্তু যখন তুমি ধরো এটা ওইখান থেকে এসে যখন স্টেট স্পন্সরশিপ পাইছে তখন ওর স্পিড অনেক বেড়ে গেছে আর কি। তো আমাদের এই দুইটা ওয়ে চিন্তা করতে হবে যে আমরা যদি স্টেট স্পন্সরশিপ পাই তাহলে ওইটা হবে আমাদের ফাইনাল স্টেপ বিফোর দ্য লাস্ট স্টেপ, আর তার আগ পর্যন্ত এই কাজটা ফিনিশিং লাইন আগায় নিতে হবে আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এটা শেষ করি। যে মানে আমরা আলাপটা শুরু করছিলাম যে জামাত যদি একটা বিগ টেন পলিটিক্স করতে চায় তাহলে জামাতের কি করা উচিত বা কি করতে হবে। প্রশ্নটা ডিফারেন্টলি ধরো যে একটা মডার্ন সিস্টেমের মধ্যে একটা ইসলামী রাজনীতি পপুলার হতে পারে কিনা, হ্যাঁ পপুলার হতে পারে, প্রপারলি ফাংশন করতে বা পারে, মেজরিটির সাপোর্টটা কিভাবে পাইতে পারে, সে কিভাবে ফাংশন এবং কিভাবে সে ফাংশন করবে, যেখানে সোসাইটির মেজরিটি হয়তো ইসলাম লাভিং কিন্তু তারা ওইভাবে মানে প্র্যাকটিসিং বা এরকম। তো এটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট এ বাইনারি প্রবলেম, তুমি এটার ইনোভেটিভ সমাধান পাইতে পারো যদি কেয়ারফুলি তুমি এটাকে ডিল করো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ কারিম ভাই। আজকের জন্য আলোচনা শেষ তাহলে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।